আমাদের আগে পরে যারা স্বাধীন হয়েছে তারা আজকে কোথায় গিয়েছে, আমরা কোথায় পড়ে আছি, এর কারণটা কি? এর কারণটা যদি মোটা দাগে একসাথে বলা হয় তাহলে আসলে বলতে হবে যারা রাষ্ট্রের দায়িত্ব ছিল, নেতৃত্ব ছিল, তাদের দুর্নীতির কারণে, অসৎ নেতৃত্বের কারণে। 3 মাসে আমরা আসলে কি করেছি ঢাকা চারে, এটা যদি বলতে যাই তাহলে মোটা দাগে বড় দৃশ্যমান তেমন কিছু করা হয়। কারণ আপনারা জানেন বর্তমান সরকার যারা রয়েছেন তাদের এখন 1 নম্বর কাজ হচ্ছে আপনার কি খাল খনন। খাল খননের ইস্যুটা 1 নম্বর। কারণ ওই বিভিন্ন ইসের যে বাজেট যা ছিল, অল বাজেট গোস টু দা খাল খনন, খাল খননের দিকে তারা নিয়ে যাচ্ছে। এ ব্যাপারে খাল খনন কেমন কি হচ্ছে এটা আপনারা অবহিত। কারণ আমার এখন তো খাল খননের কাজ শুরু হয় না, যার কারণে এটা সম্পর্কে আমি বলবো না, আমি জানি না এক কথায়। এরপরে ফ্যামিলি কার্ড কিছু বিতরণ হচ্ছে। আমরা পজিটিভলি আমরা বলি, আমরা এখানে মানে এই কার্ডের মাধ্যমে আসলে কি হবে বা হবে এগুলো আপনারা ভালো জানেন। কারণ আমাদের জাতীয় নেতৃবৃন্দ যারা আছেন এ ব্যাপারে আসলে কথা বলেছে, এর মাধ্যমে কি আসলে বাংলাদেশের যে সমস্যা তার সমাধান হবে, এর উত্তর আপনারা জানেন। যে একটা ক্রেডিট কার্ড মানে একটা আপনাকে ফ্যামিলি কার্ড দিলাম, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সে কি মেসেজ পেল? আমার দরকার বাংলাদেশের যে জনগণ আছে এদেরকে জনশক্তিতে, জনসম্পদে রূপান্তর করা। আমাদের টার্গেট থাকতে উচিত ছিল এইটা। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের যে ইস্তিহার ছিল, অর্থাৎ জামাত ইসলামের যে ইস্তিহার, সেই ইস্তিহারটা যদি আপনারা পড়ে থাকেন নিশ্চয়ই জানেন যে আপনাদের আমরা সেখানে জনগণ যারা বেকার আছে সেই বেকারত্ব দূর করার জন্য কি কি কর্মসূচি নিয়েছিলাম। বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য আমাদের আমির জামাতই বলছিলেন যে আমাদেরকে 2 বছর সময় দিবেন, 2 বছরে যদি দৃশ্যমান কিছু না করতে পারি আমরা এমনিতেই ক্ষমতা থেকে চলে যাব, এবং 5 বছরের ভিতরে বাংলাদেশ হবে একটি উন্নত বাংলাদেশ। হ্যাঁ, যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে রাষ্ট্রের মূল দায়িত্বে নেয়নি, কিন্তু বিরোধী দলে আছে, সেখান থেকে আমরা আমাদের কথাগুলো বলে যাব এবং সর্বোচ্চ চেষ্টা করব যাতে করে দেশটাকে আমরা 54 বছর, এখন তো 54 বছর না, এখন তো প্রায় 55-56 বছর হয়ে গেছে, তাই না? আসলে আমাদের অর্জন কি? আমাদের আগে পরে যারা স্বাধীন হয়েছে তারা আজকে কোথায় গিয়েছে, আমরা কোথায় পড়ে আছি, এর কারণটা কি? এর কারণটা যদি মোটা দাগে একসাথে বলা হয় তাহলে আসলে বলতে হবে যারা রাষ্ট্রের দায়িত্ব ছিল, নেতৃত্ব ছিল, তাদের দুর্নীতির কারণে, অসৎ নেতৃত্বের কারণে। বুঝতে পারছেন? আমি 2004 সালে চায়না গিয়েছি, 2004 সালে সেখানে যা দেখে আসছি, আজকে তো সেই চায়না আরো উন্নত, তাই না? ওই সময় যারা দেখে আসছি, এই চায়না কেন, আমি পৃথিবীর কয়েকটা রাষ্ট্রে গিয়েছি, আমাদের যারা বিগত সময়ে সরকারে ছিল তারাও তো এই দেশগুলো ভ্রমণ করেছে, তাই না? আমি জানি না যে সেই ভ্রমণের মাধ্যমে তারা কি শুধুমাত্র মানে রিক্রিয়েশনের জন্য গিয়েছে, আসা যাওয়া কিছু টি দিয়ে, না ওখান থেকে কিছু লেসন নিয়ে এসে সেটা বাংলাদেশে সেটা ইমপ্লিমেন্ট করা, জানি না সেই সেই উদ্দেশ্যে গিয়েছিল কিনা। না হয় সেই 2004 সালের কথা যদি বলি অনেক কথা, সেই কথার দিকে আর যাবো না, যে মানে তারা কিভাবে দেশটাকে সাজিয়েছে আর আমরা এখনো কোথায় পড়ে আছি। যাই হোক, আপনারা বলেছেন আপনাদের দাবি না, ঠিক, এটা আপনাদের ন্যায্য অধিকার, সেটাই আপনারা তুলে ধরছেন যে আসলে এই এলাকার যারা সাংবাদিকতার পেশার সাথে আপনার জড়িত গণমাধ্যম, তারা এক জায়গায় বসে বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ করা, এক জায়গায়, এটা খুবই মানে একটা মানে গুরুত্বপূর্ণ কথা এবং দাবিও বটে। তা আমি চেষ্টা করবো আমার এন থেকে সর্বোচ্চ যে কোনো একটা জায়গা নির্ধারণ করে সেটার ব্যাপারে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী আমার খুব পরিচিত, খুব কাছের আর কি, জহিরুদ্দিন স্বপন সাহেব, ওনার সাথে আমি এ ব্যাপারে কথা বলে জায়গার যদি একটা ঠিক হয় তাহলে ডিউরেটার দিয়ে আমি এ ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এই পর্যায়ে আবাসনের কথা বলছেন, এটা তো আসলে একটা বিজ্ঞানের বিষয়, সে ব্যাপারেও যদি কোনো সুযোগ থাকে, জায়গা যদি এরকম পাওয়া যায় পর্যাপ্ত আবাসন এলাকা করার জন্য, তাহলে সে ব্যাপারে আমরা চেষ্টা করতে তো ত্রুটি নাই নাকি, সে চেষ্টাটা আমার পক্ষ থেকে থাকবে। এরপরে ফুটপাতের যে বিষয়টা বলেছেন, যে আসলে ফুটপাতের বিষয় বিস্তারিত না বলে শুধু এতটুকুই বলবো, ফুটপাতে যারা আছেন তারাও আমাদেরই ভাই ব্রাদার, এই এলাকারই জনগণ,
এখানে বসবাস করে, তারা এই ফুটপাতে ব্যবসা করে, ফ্যামিলি চালায়, সব ঠিক আছে। কিন্তু ফুটপাতে যে কয়জন ব্যবসায়ী আছেন, এদের মাধ্যমে আমাদের লক্ষ লক্ষ জনগণের জীবন থেকে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? আপনারা দেখেছেন কিনা আমি জানি না ঠিক। রমাদানে আমি শনি একরা গিয়েছিলাম, জুরাইনা এলাকাতেও গেছি, মানে শনি একরা গিয়েছিলাম। ওখানে যারা ফুটপাতে ব্যবসা করে তাদেরকে বলছিলাম যে আচ্ছা, মনে করেন আপনার একটা সন্তান অসুস্থ হয়ে পড়েছে, এখান থেকে নিয়ে যাবে, 1 ঘন্টা লাগবে এখান থেকে বের হইতে। ইন দ্য মিনটাইম আপনার সন্তান আর হাসপাতালে নেওয়ার সুযোগ নাও পেতে পারে। আপনি কি চান? আমি এভাবে তাদেরকে হিট করে বোঝানোর চেষ্টা করেছি। উনি বলেছে যে স্যার, আমাদেরকে রমাদান মাসটা একটু সময় দেন। মানে রমাদান মাসে তো আমি বলছি যে আপনারা রমাদান মাস সময় চেয়েছেন, এটা আমি এমনিতেই দিতাম, আপনারা না বললেও। এরপরে আপনারা বিকল্প মানে পথ বের করেন। আপনাদের যদি সুনির্দিষ্ট কোনো প্রস্তাব থাকে রাস্তা বাদে, এই যে লেখছেন না ফুটপথ, আমি তো ফুটপথ বলি না, তো রাস্তায় দোকান। আচ্ছা, এই এলাকা, আমাদের এলাকায় কি ফুটপাথ আছে? ফুটপাথ তো নাই, তো রাস্তা, রাস্তার উপরে দোকান। এটা তো আসলে আমাদের মানে ফিনান্সিয়াল অনেক লস। মনে করেন এখান থেকে হাজার হাজার মানুষ ডেলি চলাচল করে, প্রত্যেকের জীবন থেকে যদি 20 মিনিট করে নষ্ট হয়, তাহলে কত কর্মঘণ্টা নষ্ট হলো চিন্তা করে দেখেছেন? কাজে আমাদের অ্যানালাইসিসটা এইভাবে হতে হবে। এই জন্য ফুটপাতের দোকানের ব্যাপারে, মানে রাস্তার দোকানের ব্যাপারে আমার বক্তব্য হলো যে বিকল্প কোনো পথ সিটি কর্পোরেশন যদি দেখায়। আমি প্রশাসকের সাথে বসেছি, সে সময় আমি একই কথা বলেছি যে বিকল্প এদেরকে দেন, জায়গা যেখানে আছে সেখানে তারা বসুক প্রয়োজনে, কিন্তু রাস্তায় কোনো অবস্থাতেই বসানো যাবে না। হ্যাঁ, এরপরও আমরা এখন মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে কার্ড দেওয়া হবে। আসলে দেওয়া হবে কিনা আমি জানি না, যেটা দেওয়া হবে না সেই ব্যাপারে, এ ব্যাপারে আমি নিশ্চিত না হয়ে আমি কোনো বিষয় বলতে পারবো না। আমি এবার আগামীকালকের আমার বাজেট কেন্দ্রিক 2টা প্রোগ্রাম আছে, এই জন্য আমি দেখা করতে পারবো না। আমার টার্গেট ছিল এখন যিনি প্রশাসক আছেন আব্দুল সালাম সাহেব, তার সাথে দেখা করে আমি আরো বিস্তারিত বিষয়ে কথা বলবো। বিশেষ করে আপনারা কিছু যে বিষয়গুলো বলেছেন, যেটা আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, আমরা এলাকায় যারা বসবাস করি, এই যে জলাবদ্ধতা, কয়েকটা জায়গা আছে যে বৃষ্টি সামান্য হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে যায়, এবং সেটা একটা যে পানি বৃষ্টি হয়েছে তাৎক্ষণিকভাবে রাস্তায় জমে পানি, এটা এক জিনিস, আবার অল্প সময়ের ভিতরে নেমে যায়। এটা হয়তো হতেই পারে, এটা যে কোনো জায়গায় হতে পারে যে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে আবার পানি চলে যায়। কিন্তু কিছু এলাকা আছে যে জলাবদ্ধতা মানে এটা যায় না, 2, 4, 5 দিন থেকে যায়। হ্যাঁ, তা এর ফলশ্রুতিতে কি হয়, রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে, লোকজন চলাচল করতে পারে না। কয়েকটা রাস্তা উল্লেখযোগ্য আপনারা জানেন, এই জন্য এখানে আর নাম মেনশন না করে বলবো যে এই রাস্তাগুলোর ব্যাপারে, জলাবদ্ধতা দূরীকরণের ব্যাপারে আমি প্রশাসকের সাথে কথা বলেছি। এ ব্যাপারে যদিও সংসদে আমি কথা বলেছি, আপনারা শুনেছেন, খুব বেশি সময় পাইনি। আমি প্রথম দিন 2 মিনিট পেয়েছিলাম, ওই 2 মিনিটে বলেছি গ্যাসের সমস্যার কথা। যেহেতু আমি দেখছি যে এলাকায় গেছি, শুধু আমার মা বোনেরা তারা বিশেষ করে গ্যাসের ব্যাপারে বেশি বলছেন। সাথে সাথে ভাইরাও যে গ্যাস সমস্যার সমাধান হয়, কিছু কিছু বলছেন যে কিচ্ছু লাগবে না, আমরা এই পানির ভিতরে হাঁটবো, গ্যাসটা একটু ব্যবস্থা করে দেন। মানে যার যেটা মানে চাহিদার বেশি, সেই আলোকে এই জন্য গ্যাসের কথা আমি বলছি। পরবর্তীতে সময় পাইছি যখন, তখন আমি বলেছি মাদকের কথা। এরপর যখন লাস্ট 6 মিনিট কথা বলার সুযোগ পেয়েছি, আমি সবগুলা অ্যাট এ গ্লান্স বলেছি, এবং সেখানে মাদকের ব্যাপারেও কথা আসছে, এবং সেটা কিভাবে বন্ধ করবেন এই ফর্মুলার সহ আমি উপস্থাপন করেছি। স্বরাষ্ট্রমন্ত্রীকে অ্যাড্রেস করে বলেছি, তিনি একবার সামনাসামনি বলছি যে এই ব্যাপারে আপনার কোনো রুলিং নেই। সব সদস্যরা বললেন মাদকের ব্যাপারে, কিন্তু কি হবে, সবাই মাদকের ভয়াবহতা, যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, এই কথাগুলো শুনে কি বলে, এই কথাগুলো বলতেছেন, কিন্তু সমাধান কি, সে সমাধানটা তো আমাদের বের করতে হবে। যাই হোক, এ ব্যাপারে নেক্সট অধিবেশনে আবার আলোচনা হবে। আমি বিউলতাও দিয়ে রেখেছি নানাবিধ বিষয়, যে সমস্যাগুলো এই এলাকাতে আছে সবগুলো চিহ্নিত করে আমি ডিউলেটার দিয়েছি। আর এক বোনে বা এক ভাই বোধহয় বলছিলেন যে মিনি স্টেডিয়াম, এটা আমার অধিবেশন শুরু হওয়ার 3rd ডেতে সম্ভবত আমি আমিন ভাইয়ের সাথে দেখা করছি। দেখা করে তার কাছে বলছি যে প্রতি ওয়ার্ডে একটা করে মাঠ, খেলার মাঠ দরকার, আর পাশাপাশি একটা মিনি স্টেডিয়াম দরকার। তো উনি আলহামদুলিল্লাহ বলেছেন এটাই, যে মাঠের ব্যাপারে
খুব কম সময়ের ভিতরে দেওয়া যাবে, কিন্তু শর্ত হলো জায়গা একটু খুঁজে বের করে দিতে হবে। এটা বলছেন উনি। আর সেকেন্ড হলো স্টেডিয়াম, হ্যাঁ এটা একটু সময় লাগবে। দেখ, সে পজিটিভলি আমাকে বলেছে। তবে মাঠের ব্যাপারে জায়গা খুঁজতেছি, এ ব্যাপারে আপনাদেরও সহযোগিতা আছে। আমাদের লোকজনকে বলেছি, তারা খুঁজতেছে। বিভিন্ন মাতৃকে বিভিন্ন পথ অবলম্বন করে আমরা খুঁজে বের করার জন্য চেষ্টা করতেছি। সেক্ষেত্রে আপনাদের সুনির্দিষ্ট কোনো জায়গা যদি কোনো ওয়ার্ডে থাকে বা মিনি স্টেডিয়ামের মতো জায়গা থাকে, তাহলে আপনারা আমাকে সহযোগিতা করবেন। এরপরে চাঁদাবাজির কথা আর কি বলবো, আমার মনে হয় এটা সম্পর্কে বেশি না বলে, আমি এই তথ্যগুলো সব আমার নলেজে ছিল না, শুনছি চাঁদাবাজি হয়। চাঁদাবাজিটা যে এত নানা প্রক্রিয়া পদ্ধতিতে হয়, এগুলো আস্তে আস্তে অভিজ্ঞতা অর্জন করতেছি, জানতেছি নানাভাবে হচ্ছে। এগুলাকে আমি বের করে কিভাবে এটা বন্ধ করা যায়, ওয়ে আউট বের করার জন্য আমি চেষ্টা করতেছি। আপনারা দোয়া করবেন এবং আপনারা সহযোগিতা করবেন এই তথ্যগুলা দিয়ে। কারণ আপনাদের দায়িত্ব শুধু তথ্যগুলো উপস্থাপন করা, তথ্যগুলো আমাকে দিবেন, পাশাপাশি মাঝে মাঝে লিখবেন। আমি জানি আপনাদের সীমাবদ্ধতা আছে, কিছু কিছু ক্ষেত্রে এই তথ্য আপনারা হয়তো মানে আপনাদের ইসে তুলে ধরতে পারবেন না। হ্যাঁ, তবে কিছু কিছু জিনিস তুলে ধরলে আস্তে 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 সাহস হবে। তখন দেখবেন যারা অপরাধী, যারা এদের কিন্তু দুর্বলতা একটা মনের ভিতরে সবসময় কাজ করে, তাই না? যারা অপরাধী এদের দুর্বলতা কিন্তু আছে, শুধুমাত্র জোরে একটা ধাক্কা দিতে পারলেই ওই অপরাধীরা পালিয়ে যাবে। আমি মনে করি, আমি চেষ্টা করতেছি যে এই চাঁদাবাজি যারা করতেছে, যারা মানুষ জুলুমের শিকার, এটাকে যাতে এক পর্যায়ে দূর করা যায়। এই জন্য আমরা আস্তে আস্তে আগাতে হবে। হঠাৎ করে সবগুলো তো আসলে করা যাবে না, যাবে ভাই? দীর্ঘদিনে এই প্র্যাকটিস হয়ে আসছে, দীর্ঘদিনের অনিয়ম, দীর্ঘদিনের জুলুম হয়ে আসছে, এগুলো একদিনে দূর করা যাবে না। আপনারা, আমি অনেকগুলো বিষয় নিয়ে সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন, মানে সোশ্যাল মিডিয়ায় আসছে। উনি বলেছেন, আমাদের এখন যে প্রশাসক আছেন, উনি এক বাক্যে বলে দিলেন যে জানাল ভাই, গত মাসের বেতন দিয়েছি ঋণ করে। বুঝতে পারছেন? এটা যেহেতু সোশ্যাল মিডিয়ায় আসছে আমার কথাগুলা, এই জন্য ওনার কথাগুলো আসছে, এই জন্য বলতে তো আর ই নাই যে আমরা ঋণ করে দিচ্ছি, এখন চিন্তায় আছি যে আগামী মাসের বেতন কিভাবে দিব। আমার যা উত্তর দেওয়া সেটা আমি ওখানে দিয়েছি এবং বলছি এইটা বলে আমাদের জনদুর্ভোগ যেটা আছে সেটা লাঘবের জন্য চেষ্টা করা হবে না, তার আপনি প্রয়োজনে এলজিআরডি মন্ত্রীর কাছে বলেন, ওখান থেকে ফান্ড নিয়ে আসেন। হ্যাঁ, আর জনগণ ট্যাক্স দিচ্ছে, টাকা যাচ্ছে কোথায়? তাহলে জনগণ ট্যাক্স দিতেছে, অথচ তার বাসার সামনে রাস্তা নেই, কাঁচা রাস্তা, ভাঙ্গা রাস্তা, ড্রেনেজ মানে মানে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না। হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এইটার ব্যাপারে আমাদের যে সংগঠনের কিছু শক্তি আছে, আপনারা জানেন, আপনারা সংবাদ মাধ্যমের যেহেতু আপনারা জানেন, আমরা যারা কর্মী আছি এখানে, বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল আছি, কিছু সুধী শুভাকাঙ্ক্ষী আছে, এরা প্রতি মাসে আমরা ইয়ানত দিই, আমরা কিছু আমাদের আয়ের একটা অংশ সংগঠনকে দেই, সংগঠন সেই টাকা দিয়ে জনকল্যাণমূলক কাজ করে। আজকে যে আপনারা বললেন যে ভ্যান দিয়েছি এবং নগদ টাকা দিয়েছি, অ্যামাউন্টটা না বলি, নগদ টাকা দিয়েছি যাতে করে সে ছোটখাটো ব্যবসা করতে পারে। ভ্যান আজকে কম ছিল, ভ্যান ইনস্ট্যান্ট 2টা ভ্যান দিছি, আর 13 জনকে আমরা পুঁজি দিছি, যে পুঁজি দিয়ে তারা ভালো মোটামুটি ব্যবসা করতে পারবে। এই যে দিয়েছি, এই টাকাটা কিন্তু আমাদের পকেটের টাকা, এইটা আমাদের এই ভাইদের টাকা, বুঝছেন? এই কাজগুলো কিন্তু আমরা অল ওভার দ্য ইয়ার করি, কিছু আমরা মিডিয়ায় দেই, কিছু দেই না। হ্যাঁ, কারণ সবগুলো মিডিয়াতে দিলে আমাদের কাছে একটু লাগে যে একটা দান করলাম, সেটা মিডিয়ায় দিয়া। হ্যাঁ, যারা অসহায় বাছাই করা হয়েছে আর কি, কিছু করে কিছু করতে পারে না, ধরেন চায়ের একটা ফ্লাক্স আছে কেনার মতো, আর কিছু জিনিস কেনা দরকার নাই, এরকম আর কি বাছাই করে দেওয়া হয়েছে। যাদের পরিবার পরিজন দেখা গেছে অনেকগুলো সদস্য কিন্তু চলতে পারতেছে না, এটা বাছাই করে দেওয়া হয়েছে। তো তারপর আজকে যে ফ্রি সুন্নতি খতনা, এটা আপনারা দেখেছেন ঢাকা 4-এ আমি নির্বাচিত হওয়ার পরেও এ পর্যন্ত প্রায় 350-350 মতো হবে, আরো বেশি বোধ হয়, মানে আমরা কমই বলি, অসুবিধা নাই, 500-র উপরে হবে।
ফ্রি সুন্নতে খতনা, এক একজনের পিছনে কত খরচ হয় আপনারা জানেন। আমরা বাছাই করি এক্ষেত্রে যারা গরিব অসহায়, তাই না, তাদেরকে বাছাই করে চিকিৎসার জন্য ঔষধপত্র সহ, হ্যাঁ, কাপড় চোপড় কিছু সহ আমরা দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, এই কাজগুলো আমরা অল ওভার দ্য ইয়ার সারা বছর করি। ফ্রি মেডিকেল ক্যাম্প এটা তো চলতেই থাকে। এরকমের নানাবিধ মানে বিষয় নিয়ে আমরা এগিয়ে যাই। তারপর যদি শুনি যে অমুক বাসায় চাল নাই, আমরা চেষ্টা করি তাদের কাছে পৌঁছানো। এটা আমাদের একটা শক্তি হলো, আমাদের যত জনশক্তি আছে তারা প্রতি মাসে তাদের আয়ের একটা ইনকাম দেয়। বুঝতে পারছেন? আমি আছি না, আমার আয়ের 5% দিতে হবে, আয়ের 5% আমাকে দিতে হয়। এখানে সবাইই 5% 6% আমাদেরকে দিতে হয়, এটা একটা অ্যামাউন্ট হয়। এই টাকাটা আমরা সমাজের মানুষের জন্য, যারা পিছিয়ে পড়া অবহেলিত, এই মানুষের জন্য আমরা ব্যয় করার চেষ্টা করি। এটা আমাদের 4 দফা কর্মসূচির ভিত্তিতে আমরা কাজ করি জামাত ইসলাম। তার 3য় দফাই হচ্ছে এটা। এটা আপনারা যদি আমাদের সংগঠন পদ্ধতি ওপেন আছে, গঠনতন্ত্র আছে, সেখানে দেখবেন আমাদের বিস্তারিত বলা আছে যে সমাজকরণমূলক কাজ কি কি আমরা করি। আমি বলছি এটা যে এই যে আমাদের একটা মানে শক্তি আছে, এই যে আমাদের মানসিকতা, একজন শ্রমিক তিনি হয়তো বা 800 টাকা 8000 টাকা মাসে ইনকাম করে, সে ওইখান থেকে 5% দিয়ে বাকিটা খরচ করে, বুঝছেন? এই হচ্ছে আমাদের মানে অবস্থা। কাজে আমরা চেষ্টা করেছি, যেহেতু সিটি কর্পোরেশনের আমরা ভালো সহযোগিতা ওইভাবে পাচ্ছি না, তাদের কাছে ফান্ড নাই পর্যাপ্ত, এটাই বলতেছে। কাজে আমরা কিছু মানে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা মানে পরিচ্ছন্নতামূলক কাজ করা, এই পর্যায়ে আরো কিছু মশক নিধনের এই কাজগুলো সিটি কর্পোরেশনের যারা কর্মী আছে তাদেরকে নেই, কিন্তু এই কাজগুলা করানোর ক্ষেত্রে বেশ একটা খরচ আছে, সেই খরচটা আমরাই মেনটেন, উপায় নেই। স্বেচ্ছাশ্রম, আমাদের স্বেচ্ছাসেবক আছে প্রত্যেকটা ওয়ার্ডে। আপনারা দেখবেন যে আমাদের একটা পোশাক আছে স্বেচ্ছাসেবকের প্রত্যেক ওয়ার্ডে একটা গ্রুপ আছে, শতাধিক গ্রুপ আছে, যাদেরকে যে কোনো সময় ডাক দিলে তারা কাজ করার জন্য প্রস্তুত। হ্যাঁ, এভাবে আমরা কাজগুলা করার জন্য আপাতত চেষ্টা চালিয়ে যাচ্ছি। এরপরে তো আস্তে আস্তে নূতন যে আসবে, ফিনান্সিয়াল ইয়ার আসবে জুনের বাজেটের পরে, তখন এটাকে আমরা ব্যাপকভাবে পাবো বলে আমরা আশাবাদী। আর একটা কথা হলো যে এই যেটা ওই যে জলাবদ্ধতা দূর করার জন্য একটা নম্বর হচ্ছে ড্রেনগুলো পরিষ্কার করতে হবে, এটা তো আছেই। এর পাশাপাশি আমাদের যে খালগুলো আছে, বিশেষ করে জিয়া সরণি খাল থেকে শ্যামপুর খাল, যে খালগুলো আছে, এই খালগুলো কিন্তু ভরাট হয়ে আছে। আমি কয়েকদিন দেখেছি যে আমি বলি এই খালের জন্য বাজেট হয়েছিল, কিন্তু কি হয়েছে বাজেট আমরা ঠিক জানি না। এটা আইদার খরচ হয়েছে বা কি হয়েছে আমরা ঠিক জানি না। যাই হোক, এটার ব্যাপারে আমরা আমার পক্ষ থেকে চিঠিপত্র দিয়ে রেখেছি যে এই খালগুলা খনন করতে হবে, তাছাড়া জলাবদ্ধতা স্থায়ীভাবে দূর করা সম্ভব হবে না, তাই না? এখন হয়তো আপাতত আপনি ড্রেনেজ যে আছে বন্ধ হয়ে আছে, ময়লা পড়ে আছে, এগুলো আপনি পরিষ্কার করার মাধ্যমে কিছুটা আপনি পাবেন, সুবিধা পাবেন। বাট স্থায়ী সুবিধার জন্য খালগুলা খনন করতে হবে, এবং এটা একটা বড় বাজেট। আমি চিন্তা করেছি যে আমি এই চিঠি নিয়ে প্রাইম মিনিস্টারের সাথেই কথা বলবো, আপনারা দোয়া করবেন যে তার সাথেই কথা বলবো, কারণ সংসদে সবার সাথেই সবাই কথা বলা যায়, বা তার যাই আমি কথা বলবো, তার কার্যালয়ে কথা বলে এটাকে প্রায়োরিটি বেসিস, এ মৌসুমে তো হবে না, এটা আপনারা বুঝেন, একটা বাস্তবতা তো আছে যে এই আগামী মৌসুমে যাতে করে আমরা এই খালগুলো খনন করে স্থায়ী একটা সমাধানের দিকে যেতে পারি। হ্যাঁ, এবং আমি খুবই আশাবাদী যে সেটা আমরা করতে পারবো। পাশাপাশি আমাদের জনগণের সচেতনতাও বাড়াতে হবে, কি বলেন ভাই, তাই না? জনসচেতনতাও বাড়াতে হবে। আমি একটা উদাহরণ দিই, ওই বললাম 2004 সালে চায়না গিয়েছিলাম, আমি বাস স্টেশনে গেছি, ওইখান থেকে আমি যাব, কি বলে যে হংকং যাব, হংকং থেকে আবার উঠবো, ফ্লাইটে উঠবো। আমি যাওয়ার সময় হংকং হয়ে তারপর চায়না গেছি গোয়ানজোতে। হ্যাঁ, তা আমি এই যে বাস স্টেশনে মানে একটু থুতু ফালাইছি, আমি মানে খুঁজে পাচ্ছিলাম না, ফালাইছি পর যারা ওই পরিচ্ছন্ন কর্মী আমার দিকে একটু তাকাইয়ে রাগ করলে তাকানোর পরে সে পানি দিয়ে ধুয়ে ফেলল। আমার কোথায়, চিন্তা করছেন?
আমি মানে এত লজ্জা পেয়েছি, অপরাধী হয়েছি, যা বলার নাই। আমার সাথে 10-12 জনের একটা টিম ছিল, ব্যবসায়ী টিম, তারাও একটু লজ্জা পেয়েছে যে এটা কেমন হইলো। দেখেন সেই 2004 সালের কথা, আর আমরা এখন পর্যন্ত বাংলাদেশের আমরা এখন মানে আসলে এক্ষেত্রে শুধুমাত্র নাগরিকদের দোষ দিলে হবে না, যারা সরকারে ছিল তাদেরও এ ব্যাপারে মানে জনগণকে অভ্যস্ত করার জন্য যে রোল প্লে করা দরকার ছিল সেটা আসলে হয়নি। যাক, আমি বোধহয় সময় বেশি নিয়ে নিচ্ছি, শেষ দিকে আসি। এক ভাই পাঠাগারের কথা বলছেন। হ্যাঁ, পাঠাগার, এটা আমরা চিন্তা করছিলাম যে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে একটা করে পাঠাগার, কিন্তু যে ভাই বলছেন তিনি হয়তোবা চিন্তা করেছেন যে জুরাইন মেইন স্পটে একটা বড় রাস্তার আশেপাশে যদি সরকারি জায়গা থাকে সেখানে একটা বড় মাপের পাঠাগার, এটা হয়তোবা প্রস্তাব দিচ্ছেন নাকি? জি, এই চিন্তা থেকে হয়তোবা দিচ্ছেন। সেটাও যদি জায়গা পাওয়া যায় তাহলে এই ব্যাপারে আমি খুবই উৎসুক। আমি ছোটবেলা থেকে এই পাঠাগারটার এই সমস্ত কাজের সাথে জড়িত। ব্রিজের নিচে ব্রিজের নিচটাকে নিয়ে অনেকে আমার কাছে অনেক ধরনের পরামর্শ দিয়েছে। সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন জাগে যে ব্রিজের নিচে করা মানে লোকজন ওখানে যাতায়াতের জন্য উন্মুক্ত করে দেওয়া, যে আপনারা আসেন এই রাস্তা পার হয়ে, এবং সেখানে তাহলে কি তাদেরকে অ্যাক্সিডেন্ট হওয়ার সুযোগ দিলাম বা কিছু, মানে এই জাতীয় আমার মাথায় কাজ করতেছি যে এটা দেওয়া ঠিক হবে কি না, এই জাতীয় মাথার ভিতরে কাজ করে, বুঝছেন? জি, অ্যাকচুয়ালি রাস্তা যেভাবে আমরা পার হচ্ছি এরা মানে বাংলাদেশেই আছে, পৃথিবীর অন্য রাষ্ট্রতে এই ব্যবস্থা নাই। আছে? আপনারা যারা গেছেন এইভাবে কি রাস্তায় পার হওয়ার সুযোগ আছে? সুযোগ নাই, এবং এটা আমার মনে হয় বন্ধ হওয়া উচিত। হ্যাঁ, রাস্তা যতটুকুই হোক না কেন এই রাস্তার মাঝখানে ডিভাইডার থাকা দরকার, তাহলে অ্যাক্সিডেন্ট অনেক কমে যাবে, তাই না? আমি কিন্তু আরেকটা ডিউ দিছি, সড়ক যোগাযোগ মন্ত্রণালয় পোস্তগোলা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত রাস্তা যতটুকু সবটা রাস্তায় দখলে নিয়ে আসা, দুই পাশে ফুটপাত, মাঝখানে ডিভাইডার, কি বলেন, তাই না? অনেক রাস্তা না, রাস্তা কি ইউজ হচ্ছে? কতটুকু রাস্তা? দুই পাশে দুই পাশে হচ্ছে চাঁদাবাজি। আমি সেটা জানি যে কি পরিমাণ হচ্ছে, কোথায় যাচ্ছে, কোন প্রক্রিয়া হচ্ছে, এই তথ্যগুলো আমার কাছে আছে। কাজে এটাকে ঠিক করার জন্য আগে রাস্তাটা ঠিক করে দিই, তাহলে এমনিতেই কিছুটা বোধহয় অনায়াসই কমে যাবে। যে বিসিক আর কি বলবো, বিসিক তো মানে খুবই করুণ অবস্থা আছে, সেটা আপনারা জানেন, আমিও কিছু জানি। তো সর্বশেষ বলবো যে আসলে রাত আসলে অনেক হয়ে গেছে, 9টা থেকে 11টা, তার মানে 2 ঘন্টা। আমার টার্গেট ছিল 1 ঘন্টা, কিন্তু সময়টা একটু বেশি হয়ে গেছে। আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ, আপনারা আমাদের আহ্বানে এসেছেন। সামনের দিকেও আমরা আসবো, আপনাদেরকে ডাকবো, এবং আপনাদেরকে নিয়ে আরো সুন্দর পরিবেশে আমরা বসবো। তখন আরো এক্সচেঞ্জ ভিউজ হবে, আপনাদের পরামর্শগুলো আরো নিব, সে আঙ্গিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। আমার পথ চলায় আপনারা যখন ভুল দেখবেন সরাসরি আমাকে ফোন দিয়ে বলবেন যে এটা ঠিক না, ঠিক আছে, এটা ওপেন আপনাদের জন্য। আর ভালো যদি কিছু কাজ হয় তাহলে সেটাও আবার আপনারা একটু লিখবেন, ঠিক আছে? জি, তাহলে সেটাও আপনারা লিখবেন। আর সমাজের ভিতরে, ঢাকা সাইডের ভিতরে যত রকমের অপরাধ আছে সব অপরাধের কথা আপনারা লিখবেন। আমিও সেই অপরাধের ব্যাপারে কথা বলি, সে কথা বলার কথা বলার ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্যতা আমি করবো না, আমার এন্ড থেকে নাই। কারণ আমি মাঝে মাঝে বলতাম, আপনারা শুনেছেন, এবং এটা আমাদের সকলের জনশক্তিদের ট্রেনিংও আছে, আমাদের হায়াত নির্ধারিত, তার 1 সেকেন্ড আগেও আমাকে কেউ পৃথিবীর মারতে পারে না, তাই না? কাজে সেটা এই জন্য যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো না, সেটা দূর করার জন্য চেষ্টা করব না, এটা হবে না। হয়তো বলতে পারেন যে 3 মাসে কি করছেন? 3 মাসে যদি বলি সেই অপরাধগুলো চিহ্নিত